ইফতারিতে যত ধরনের আইটেমই করি না কেন, ইফতারিতে যদি মুড়ি মাখানো না হয় তাহলে মনে হয় যে ইফতারটা পরিপূর্ণ হলো না। আর মুড়ি মাখা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। ইফতারের পরে সবাই ক্লান্ত হলেও বাড়ির বউ কখনো ক্লান্ত হয় না, তাকে ইফতারের পরেও কাজ করে যেতে হয়। ইফতারের পরে শরীরে এনার্জি না থাকলেও এসব একটু গুছিয়ে রাখতে হয়, তা না হলে পরে আরও করতে আলসেমি লাগে। তাই আমি ইফতারের পরে সবকিছু। আজকের ইফতারিটা খুবই সাদামাটাভাবে করেছি, কমন কিছু আইটেমই রেখেছিলাম। এবার রোজাতে নিয়ত করেছিলাম যে খুব বেশি একটা ভাজা পোড়া খাবো না, কিন্তু যখনই ইফতারের সময় হয় তখনই মনে হয় যে এইটা করি সেইটা করি। আমি প্রথমে চিয়া সিডগুলো ভিজিয়ে নিলাম ইফতারির জন্য। আমি সবসময় আসরের নামাজের আগে সব কাজগুলো গুছিয়ে রাখি। এখানে পেঁয়াজের জন্য ডালগুলো ব্লেন্ড করে নিলাম, আর বেগুনির জন্য বেটারটা রেডি করে রেখেছি। বেগুনির বেটারটা আগে রেডি করে রাখলে বেগুনিটা খুবই সুন্দর হয় এবং ফুলকো ফুলকো বেগুনি হয়। নর্মালি আমি ছোলাটা দুপুরেই করে রাখি যখন রান্না বান্না করি সেহরির জন্য। আর ছোলাটা আমি প্রতিদিন রান্না করি না, একদিন একটু বেশি করে রান্না করি, আমার 2-3 দিন হয়ে যায়। আর ছোলাটা ফ্রিজে রেখে 2-3 দিন অনায়াসে খাওয়া যায়। আমি সবসময় ছোলা ভুনা যেভাবে করি আপনাদেরকে একটু শেয়ার করছি। আমি সবকিছু মশলা আগে সুন্দরভাবে কষিয়ে নিই, তারপর ছোলাগুলোকে দিয়ে দিই। আর ছোলাগুলো আমার আগে থেকে সিদ্ধ করা থাকে। তারপরে আমি এই ছোলাতে এরকম আলু সিদ্ধ করে চটকে পানি দিয়ে মিশিয়ে দিই। অনেকেই এটাতে আটা ব্যবহার করেন। আলুটা একটু ভালোভাবে ম্যাশ করে চটকে পানি দিয়ে দিলে ছোলাটা একটু মাখা মাখা হয়। আপনি চাইলে আটাও দিতে পারেন, তবে আলুটা দিলে আমার কাছে মনে হয় বেশি টেস্ট হয়। আর যখন ছোলাটা হয়ে আসবে তার আগে আমি আরও কিছু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম। এতে করে ছোলার টেস্টে কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। এই পর্যায়ে ছোলাটা আমি নামিয়ে নিলাম। দেখেন আমার ছোলাটা কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের ছোলার মতো, খেতেও অনেকটা মজা হয়। আমার কাছে এই ছোলাটা খেতে বেশ ভালো লাগে, তবে দোকানের ছোলা খুব বেশি একটা ভালো লাগে না। অনেকের আবার দোকানের ছোলা বেশ পছন্দের। যাই হোক, আমি আসর নামাজের আগে সব কিছু গুছিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি, কারণ তাকনিম এই সময় ঘুমে থাকে। ঘুমে থাকলে কাজগুলো করতে আমার বেশ সুবিধা হয়। তারপর আমি আসর নামাজ পড়ি, এরপর আরও কিছুক্ষণ কোরআন শরীফ পড়ি, প্রায় আধা ঘন্টার মতো। দেখা যায় যে আমি ইফতারের আধা ঘন্টা আগে রান্নাঘরে যাই, কারণ আমার সবকিছুই রেডি করা থাকে, শুধু ভাজতে যতক্ষণ সময় লাগে। বাসায় যেহেতু আমি একাই থাকি তাই সবকিছু আমাকে গুছিয়েই করতে হয়। তাই তাকরিমকে দুপুরে ঘুম পাড়ানোর পর আমি কিছুক্ষণ কোরআন শরীফ পড়ি, তারপর ইফতারের জন্য সবকিছু প্রিপারেশন করে গুছিয়ে রেখে দিই। দেখা যায় তাকরিম ঘুম থেকে উঠে আমাকে খুবই বিরক্ত করে, তখন আর কিছু করতে দেয় না। এখন অলরেডি আমি ইফতারের ভাজাভাজি শুরু করে দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজুটা ভেজে নিই, কারণ পেঁয়াজুটা কিন্তু অনেকক্ষণ সময় ক্রিস্পি থাকে, সেটা প্রথমে ভাজলেও কোনো সমস্যা হয় না। এরপর বেগুনি ভাজা শেষ হলে আমি এখানে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুর চপ সবসময় এইভাবে করি, ব্রেড ক্রাম্ব দিয়ে আলুর চপটা করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে, উপরেরটা একদম একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে। যাই হোক, এই ছিল আজকের ইফতারির আইটেম। আসলে ইফতারিতে ভাজা পোড়া না হলে মনে হয় ভালোই লাগে না। সবসময় নিয়ত করি যে এবার ভাজা পোড়া খাবো না। আর ইফতারিতে মুড়ি মাখা না হলে আমার কাছে মনে হয় ইফতারটা ইনকমপ্লিট রয়ে যায়। মুড়ি মাখা খেতে এত ভালো লাগে, এটা সবারই পছন্দ। আর ইফতারের শেষে সবার শরীর ক্লান্ত হলেও বাড়ির বউর শরীর কখনোই ক্লান্ত হয় না, তাকে এই বাসন কোসনগুলো মেজে পরিষ্কার করে রাখতে হয়। এখন যদি না করি পরে দেখা যায় আরো বেশি আলসেমি লাগে। আর ইফতারের পর আমরা খিচুড়ি ভাত এই টাইপের কোনো কিছুই খাই না। তারাবির শেষে তাকরিমের বাবা আমি দুইজনে মিলে একটু টক দই দিয়ে, একটু ফল দিয়ে আর চিয়া সিড দিয়ে মেখে এটা খেয়ে নেবো। জাস্ট এইটাই আমাদের রাতের খাবার। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।